এই পর্বে আমাদের স্যামসান ডিউন্সে থাকার একটি তিক্ত অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণটা জানার জন্য এই ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। যোধপুর থেকে ট্রেনে আমরা জয়সলমীরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। মরুভূমির বুক চিরে আমাদের ট্রেন ছুটে চলেছিল জয়সলমীরের উদ্দেশ্যে। সময় লেগেছিল 5 ঘন্টা 40 মিনিট। যাত্রাপথে আমরা দেখতে পেলাম রামদেওরা স্টেশন। রামদেওরা স্টেশনের নাম জানে না এমন খুব কম বাঙালিই আছে। সোনার কিল্লার মুভিতে যে স্টেশন আমরা দেখেছিলাম তার সঙ্গে বর্তমানের কোনো মিল না থাকলেও আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল। বারবার মনে হচ্ছিল খুব শিগগিরই দেখতে পাবো সোনার কিল্লা, এবং বলা বাহুল্য তারপর থেকে আমরা সবাই মনে মনে ওই সোনার কিল্লার থিম সং গাইতে শুরু করেছিলাম। আমাদের ট্রেন এসে পৌঁছালো জয়সলমীর স্টেশনে। স্টেশন থেকে রিসর্ট অবধি পৌঁছানোর জন্য গাড়ি ভাড়া পড়েছিল 1500 টাকা। গাড়ি আমাদের জন্য স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল এবং তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। খানিক বাদেই আমরা দেখতে পেলাম সোনার কেল্লা, আর আমরা মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়েছিলাম। আমরা চলেছিলাম স্যামসান ডিউন্সের উদ্দেশ্যে। জয়সলমীর শহরকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছিলাম মরুভূমির দিকে। আমরা জয়সলমীরে এসে গেছি। ক্যাম্প থেকেই আমাদের জন্য গাড়ি পাঠিয়েছিল। সেই গাড়িতে করে আমরা ক্যাম্পের দিকে যেতে যেতে একটা রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি, কারণ আমরা লাঞ্চ করব। আমাদের ক্যাম্পে লাঞ্চটা কমপ্লিমেন্টারি নয়, তাই বেশি বেলা হয়ে যাওয়ার আগে আমরা ভাবলাম যে অন দ্য ওয়ে লাঞ্চটা করে নেওয়াটাই বেটার। আমরা যে রেস্টুরেন্টে এসেছি সেটার নাম হচ্ছে স্বাদ দ্য মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তো দেখি লাঞ্চটা কেমন হয়, কি কি পাওয়া যায়। আমরা অর্ডার দিয়েছিলাম কারি পকোড়ি, কড়াই পনির আর রুটি, তার সঙ্গে ছিল স্যালাড। এসে গেছে আমাদের খাবার। কারি পকোড়িটা হচ্ছে রাজস্থানি ডিশ। আমরা যেখানেই যাচ্ছি চেষ্টা করছি এটা রাজস্থানি ডিশ ট্রাই করার। আমরা ডাল পাকোড়ি অর্ডার দিয়েছি। তো গ্রেভিটা মেইনলি দহি বেসড, একটা টক টক ভাব আছে, আর বড়াগুলো ডালের এমনি সফট, আর গ্রেভিটা খুবই লাইট, রুটির সাথে ভালো যাবে। আমরা আবার নিয়েছি, এটা হচ্ছে পালক ভুট্টা মেথি। হ্যাঁ, ভুট্টা পালক মেথি কি সবজি। অভিনব ট্রাই করছে, ট্রাই করে বলছে কেমন খেতে। এটা সুইট কর্ন দিয়ে করা। এমনি শাকটা খুব স্মুথ, একদম গ্রেভি পুরো মিশে গেছে। খেতে স্পাইসি কম, রসুনের হালকা ফ্লেভার আছে। রুটি দিয়ে খুব উৎপাদন। দুপুরের লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। দুপাশে ধুধু মরুভূমি আর তার মাঝখান দিয়ে রাস্তা, মাঝে মাঝে মিরাজও হচ্ছিল। আমরা কিন্তু খুব এনজয় করছিলাম। আশেপাশে শুধু বালি আর বালি, এই দেখে আমাদের প্রথমে কিন্তু খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি হয়েছিল। ফাইনালি আমাদের খাম্মা গানি রিসর্টে এসে পৌঁছালাম। এখানে বলে রাখি, আমরা কিন্তু গুগলে খুব ভালো রিভিউ দেখেই বুক করেছিলাম, ডাইরেক্ট বুক করেছিলাম। যাচ্ছি আমরা রিসেপশনে। সত্যি বলতে কি, চারিধার দেখে আমাদের কিন্তু প্রথমে খুব ভালো ইমপ্রেশন তৈরি হয়েছিল। এগুলো হচ্ছে সুইস টেন্ট, নন এসি সুইস টেন্ট। আর দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মহারাজা টেন্ট। আর এগুলো হচ্ছে হেরিটেজ বাংলো টেন্ট। এই মহারাজা টেন্ট এবং হেরিটেজ বাংলো টেন্ট এই দুটোতেই কিন্তু এসি আছে। আমরা এই হেরিটেজ বাংলো টেন্টেই উঠেছিলাম। চলুন রুমের ভেতরটা দেখে নেওয়া যাক। কিং সাইজ বেড আছে, এখানে একটা সোফা আছে, আর এখানে একটা বসে কথা বলার একটা জায়গা আছে। ওয়াশরুমটা পরিষ্কার, গিজার নেই।
আমরা এখন এসে পৌঁছে গেছি স্যামস্যান্ড ডিউনস ডেজার্ট ক্যাম্পে। আর এই ডেজার্ট ক্যাম্পটার নাম হচ্ছে খাম্মাগানি রিসর্ট। তো অ্যামিনিটিস বেশ ভালোই, অনেক রকমের ক্যাম্পস আছে, কটেজ আছে, আমরা কটেজ চুজ করেছি। এছাড়াও রয়েছে হচ্ছে লাক্সারি ক্যাম্প, যেটাকে রয়্যাল ক্যাম্প বলে, আর নর্মাল সিম্পল ক্যাম্পও আছে। তো এখানে পার পার্সন 2750 টাকা করে পড়ছে। আর এর সাথে ইনক্লুডেড আছে হচ্ছে আপনার ডিনার, ব্রেকফাস্ট, আর কিছু কিছু অ্যাক্টিভিটিস যেমন ক্যামেল রাইডিং। আর তারপরে সন্ধ্যেবেলা একটা ফাংশন হবে, এখানে একটা বিরাট বড় স্টেজ আছে মাঝখানে, সেখানে একটা ফাংশন হবে, সেটাও ইনক্লুডেড আছে। তো এরকম টুকটাক অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনক্লুডেড আছে। এছাড়া যদি আপনি কোনো অ্যাক্টিভিটিস করতে চান, যেমন ধরুন ডিউন ব্যাশিং বা হয়তো এটিভি রাইডস আছে, সেগুলো তার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে। আর আমাদের আস্তে আস্তে একটা জিনিস দেখলাম যে রাস্তায় টোল টাইপের বা একটা সাম কাইন্ড অফ চার্জ কালেক্ট করা হচ্ছে। আমি স্লিপে যখন পড়লাম, স্লিপে দেখলাম লেখা রয়েছে যে এটা মানে মেনটেনেন্সের জন্য, রাস্তা মেনটেনেন্সের জন্য বা টুরিস্টের মেনটেনেন্সের জন্য, স্যামস্যান্ড ডিউনস এর মেনটেনেন্সের জন্য এই টাকাটা ইউজ করা হচ্ছে। আর আমাদের 50 টাকা নিল, ঠিক আছে। কিন্তু পরে জানতে পারলাম যে এখানে নাকি আদেও মেনটেনেন্স কিছু করা হয় না, বাট যে নিচ্ছে তারই এটা কাজে লাগবে আর কি। যাই হোক, অনেকটাই রাস্তা ছিল স্টেশন থেকে এত অবধি, প্রায় 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টার কাছাকাছি মতো লেগেছে। আচ্ছা, আমরা বেরিয়ে পড়েছি ডেজার্ট সাফারিতে। আমাদেরকে 3 রকম অপশন দেওয়া হয়েছিল। সেই 3 রকম অপশনের মধ্যে থেকে আমরা যেটা চুজ করেছি সেটা হচ্ছে থার ডেজার্ট রাইড আর তার সঙ্গে ক্যামেল রাইড, তাই তো? এই দুটো ক্যামেল রাইডটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল। আর এই যে আমাদের নিয়ে যাচ্ছে জিপ সাফারি থার ডেজার্টে, এটা কিন্তু চার্জেবল। আমাদের একটা জিপের জন্য চার্জ নিয়েছে 2000। তো এইভাবে আমরা বেরোচ্ছি। এখন বাজে বেলা 5:35, এখনো সন্ধে হয়নি, মানে সূর্য এখনো আকাশে। তো আমরা যাচ্ছি এখন ডেজার্টে সাফারি করতে। কয়েকটা প্রবলেমস আছে, কয়েকটা জিনিসে আমাদের মনে হয়েছে ফিডব্যাক দেওয়া দরকার, সেগুলো আমরা এসে দেবো। এবার হতে চলেছিল মরুভূমির মধ্যে এক রোলার কোস্টার রাইড। ভাই সামনেটা দেখতে পাচ্ছি না, রোড ভালো আছে। ওরে গাড়ি এই সাংঘাতিক রোলার কোস্টার রাইড করিয়ে সব গাড়ি দেখছি এখানে এসে দাঁড়ালো। আর এখান থেকেই আমাদের ক্যামেল রাইডটাও হবে। তবে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে একটা দুর্দান্ত সানসেট। মানে তুমি এরকম করো না। চলি উটের পিঠে চড়ে সেই লালমোহন গাঙ্গুলির এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে গেল। সত্যি বলতে আমারও কিন্তু সেরকমই অভিজ্ঞতা। এই কমপ্লিমেন্টারি রাইডটা কিন্তু ওই যে সামনে দেখা যায় গাছটা, অতটুকুই, ওখান থেকে ঘুরিয়ে আবার আমাদের নিয়ে চলে এসেছিল। এবং আরও ব্যাপার হলো, আমি যখন ওনাদের রিকোয়েস্ট করলাম উটের পিঠে বসে আমাদের একটা ছবি তুলে দেওয়ার জন্য, সেটার জন্য কিন্তু ওনারা টাকা নিলেন। আমরা এখানে এটিভি রাইডও করেছিলাম, সেই অভিজ্ঞতার কথা পরে জানাচ্ছি। যাই হোক, সন্ধে হয়ে এসেছিল, তাই আমরা এবার হোটেলে ফেরার পথ ধরলাম। রিসর্টে ফিরে দেখি আমাদের ওয়েলকাম করার ব্যবস্থা করা হয়েছিল, যদিও আমাদের মনে হয়েছে এটা সকালে করা উচিত ছিল।
আর তারপর প্রোগ্রাম চলাকালীনই আমাদের 1 কাপ চা আর 4 পিস ভেজ পকোড়া সার্ভ করা হয়েছিল। আমাদের বেশিক্ষণ ভালো না লাগায় আমরা মোটামুটি 9টা নাগাদ ডিনার করতে চলে এসেছিলাম। ডিনারে ছিল পিওর রাজস্থানি ডিশ এবং সত্যি খাবার ভালো ছিল। क्या है? पनीर है, गट्टा करी। ये क्या है? करी है, राइस है, পরদিন সকালে ভরপেটটা ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। খাবার দাবার কিন্তু ব্রেকফাস্টও খুব ভালো ছিল। গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি কুলধারার দিকে, কিন্তু তার আগে যেটা অবশ্যই বলা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের গতকাল স্যামসাং ডিউন্সে থাকার যে একটা তিক্ত অভিজ্ঞতা হলো সেই বিষয়ে। প্রথমে যে জিনিসটা আপনাদের বলবো সেটা হচ্ছে এই স্যামসাং ডিউন্সে থাকার ব্যাপারটা, মানে এই যে ডেজার্ট ক্যাম্পের যে ব্যাপারটা, এটা প্রচন্ড ওভাররেটেড আর সাংঘাতিক রকমের ওভারপ্রাইসড। ঠিক আছে, সেটা কেন বলছি, আমাদের পড়েছে হচ্ছে পার হেড 2750 টাকা, এবং তার জন্য আমরা যে সার্ভিসটা পেয়েছি সেটা কখনোই সেই প্রাইসটাকে জাস্টিফাই করতে পারে না। প্রথমেই আমাদের আগে থেকে 3000 পে করা ছিল, বাকি যে অ্যামাউন্টটা ছিল সেটা আমি বলেছিলাম, আমরা কথা বলে নিয়েছিলাম যে চেক আউটের সময় আমরা দিয়ে দেবো, যেরকম প্রত্যেকটা হোটেলেই হয় যে চেক আউটের সময় ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব প্রভৃতি সব বিল আমরা মিটিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাই। বাট এখানে দেখলাম আসার সাথে সাথে আমাদের রিমেনিং যে অ্যামাউন্টটা সেটা চেয়ে নেওয়া হলো এবং বলা হলো যে এটা এখনই পে করে দিতে হবে, চেক আউটের সময় কোনো কিছু পে করা যাবে না। এটা আমাদের একটু অড লাগলো, বাট উপায় নেই, থাকতে গেলে তো পে করতেই হবে। তো আমরা আগেই পে করে দিয়েছিলাম যে টোটাল যে রিমেনিং অ্যামাউন্টটা সেইটা। তারপরে আমরা যখন ঘরে গেলাম, ঘরে ঢুকলাম, সেখানে প্রথম যে জিনিসটা নোটিস করলাম সেটা হচ্ছে যে বেসিক অ্যামিনিটিস, মানে যেমন ধরুন আমরা এর আগের হোটেলগুলো যেগুলো পেয়েছি, যেমন একটা আলমারি যার মধ্যে টুকটাক জামা কাপড় বা জিনিসপত্র রাখা যায়, সেটা নেই। ড্রয়ারের খুবই অভাব, একটা ড্রয়ার রয়েছে, গিজার নেই। ঠিক আছে, বাথরুমে যে হ্যান্ডেল গুলো ওটা ইভেন নেই। হ্যাঁ, বাথরুমে হ্যান্ডেল নেই, দরজার পেছনে কেমন ছাপ ছাপ দাগ, মানে অ্যাজ ইফ কোনো বলতা বা কোনো মৌমাছি ভীমরুল কিছু হয়তো বাসা করেছিল, পরে সেটা সরিয়ে দেওয়া হয়েছে, বাট দাগটা রয়ে গেছে। আচ্ছা, বাথরুমেও একটা মানে বেসিন আর তার সাথে আয়না অ্যাটাচ বা জিনিসপত্র রাখার কোনো জায়গা নেই। ঠিক আছে, শাওয়ার থেকে জলটা খুবই আস্তে পড়ছে, মানে রীতিমতো সময় লাগছে একটা মানুষের স্নান করতে। ঠিক আছে, অনেক সময় জলটাও চলে যাচ্ছে, সেটা অনেক সময় হ্যাঁ প্রচন্ড ইস্যু আছে, কারেন্টের সাংঘাতিক ইস্যু আছে, যে প্রত্যেক আপনি বলতে পারেন 10 থেকে 12 মিনিট অন্তর অন্তর কারেন্ট চলে যাচ্ছে, কখনো তো সেটা অনেক পরে আসছে, আবার কখনো সাথে সাথে চলে আসছে, বাট সিভিয়ার প্রবলেম। তো আমরা যখন জিজ্ঞেস করি যে কারেন্টের কেন ইস্যু হচ্ছে, এরকম কারেন্ট বারবার চলে যাচ্ছে, তার কোনো এক্সপ্লেনেশন দেওয়া হয় না, বলা হয় যে হ্যাঁ এসে যাবে, একটু ওয়েট করুন, এসে যাবে, রাতে এরকম হবে না, বাট এটা বারংবার হয়েছে। আর একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে লকিং সিস্টেম, মানে রুমে কোনো লক প্রোভাইড করা হয়নি আমাদের। তো আমরা যখন এটা জিজ্ঞেস করি যে কেন প্রোভাইড করা হয়নি, তখন ওনারা বললেন যে ডেজার্ট ক্যাম্পিং এ এরকমই হয়। তো তারপরে আমাদের রিকোয়েস্টে ওনারা একটা তালা চাবি প্রোভাইড করে দেন আমাদের রুমের জন্য। ভালো ওয়ার্কিং স্টেটে ছিল না। তো এটা খুবই একটা অড ব্যাপার যে আমরা কোথাও একটা বেড়াতে এসে যে সেখানে একটা বেসিক সিকিউরিটি প্রোভাইড করা হচ্ছে না, যে একটা লক দেওয়া হচ্ছে না। ঘরে আমাদের কত দামি জিনিসপত্র থাকে, আমাদের লাগেজের সাথে প্রচুর দামি জিনিসপত্র, ল্যাপটপ, অর্নামেন্টস, টাকা পয়সা, অনেক কিছুই থাকে, যেটা আমরা ঘরে রেখে লক করে দিয়ে যাই। বা সেখানে বলা হচ্ছে ক্যাম্পে এরকম থাকে, এটা কোয়াইট অড এবং মানে অদ্ভুত শোনালো আমাদের কাছে। কারণ একটা লক না থাকলে এরকম হতেই পারে, কোনো একটা জিনিস চুরি হয়ে গেল বা কিছু হয়ে গেল, তখন এনারা তো রেসপন্সিবিলিটি নেবেন না। তো এটা অদ্ভুত লাগলো, মানে আমি কোনোদিনও এখনো পর্যন্ত এরকম জায়গায় দেখিনি যেখানে হোটেল লক করা হয় না এবং বলা হয় এটা এরকম। যাই হোক, এবার আমি আসি যদি এই প্যাকেজের কথায়, যে বেসিক অ্যামিনিটিস যেটা ওরা বলেছিল যে এই প্যাকেজের সাথে প্রোভাইড করবে। প্রথমত ডিউন ব্যাশিং, ঠিক আছে, ডিউন ব্যাশিংটা আমি তাও মানলাম, হ্যাঁ ঠিক আছে, এর সাথে প্রোভাইড করা হয়েছে একটা অন্যরকম জিনিস যেটা অন্য কোথাও পাওয়া যায় না। এখানে স্পেসিফিকলি রাজস্থানের স্যামসাং ডিউন্স বা এই স্যান্ড ডিউন্সে আমরা এনজয় করে থাকি, ইট ওয়াজ কোয়াইট এনজয়েবল। বাট এছাড়া ক্যামেল রাইডটা যেটা ছিল খুবই শর্ট একটা ডিস্টেন্স, মানে জাস্ট শুরু হলো এবং শেষ হয়ে গেল। তো এবং বলা হচ্ছে যে ওটা যদি আমি দূরে অব্দি নিয়ে যেতে চাই, যে কাছাকাছি যে ডেসার্টের ভিলেজেস গুলো আছে সেখানে নিয়ে যেতে চাই, সেটা এক্সট্রা পেয়েবল।
ঠিক আছে, তার মানে আপনি ক্যামেলে বসবেন, হার্ডলি হয়তো 2 মিনিট থাকবেন কিনা সন্দেহ, আপনাকে ছবি টবি ওরা তুলে দেবে, ছেলেগুলি নামিয়ে দেবে, এবং সেটা কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে আমাদের এই প্যাকেজের মধ্যে, সেটা বলা হয়েছে। কিন্তু এমনি যারা ক্যামেল রাইড করাচ্ছে তারা কিন্তু তারপরে আবার টাকা চাইছে। একদম একদম। আচ্ছা, তো অভিনব যেমন বললো স্যামসাং ডিউন্সে মানে আপনার যেটা কমপ্লিমেন্টারি তার জন্য আপনার কাছে 1 প্রকার টাকা চেয়ে নেওয়া হবে। যেমন ছেলেগুলো যারা ক্যামেল রাইড করাচ্ছিল তারা পরে বললো যে আপনাদের ছবি তুলে দিয়েছি, ভিডিও করে দিয়েছি, কিছু আমাদের দিন, এরকম। তারপর বিভিন্ন লোকজন বিভিন্ন কারণে, কেউ গান শোনাবে বলে, কেউ নাচ দেখাবে বলে সেকে ধরবে, আপনাকে বলবে যে টাকা দিতে, এবং তাদেরকে অ্যাভয়েড করে আপনি নিজের মতো সময় কাটাতে খুবই কষ্টই পেতে হবে আপনার। আর এবার আমি আসি এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিস যেটা আপনার স্যামসাং ডিউন্সে রয়েছে, যেটা আপনি চাইলে করতে পারেন, কিন্তু সেখানেও ব্যাপারটা খুবই খরচ সাপেক্ষ। যেমন এটিভি রাইড আর প্যারাসেলিং আমি ওখানে গিয়ে জানতে পারি যে ওটা নাকি বিকেলবেলা হয় না, প্যারাজ আমাকে হোটেলে বলা হয়েছিল যে ওটা যে কোনো সময়ই পসিবল করা। যাই হোক, প্যারাসেলিংটা করা গেল না। এবার এটিভি রাইডের কথায় যদি আমি আসি, এটা আমার পার্সোনালি করার খুবই ইচ্ছে ছিল অনেকদিন থেকে। আমি যখন সেটা করতে গেলাম তখন বলা হলো যে আমি এবং শ্যামার নাকি এটা যদি দুজনে মিলে করতে যাই নিয়ার অ্যাবাউট 2500 বা 3000 মতো দিতে হবে পার পার্সন, যে ওরা একটা সার্টেন পয়েন্ট অব্দি নিয়ে যাবে, একটা কোন ভিলেজ আছে সেই ভিলেজটা অব্দি নিয়ে যাবে, ঘুরিয়ে আনবে, তার জন্য 3000। আমরা বলি যে না, 3000 বা 2500 দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের হোটেলে বলেছিল মিনিমাম 500 এটা আমরা করতে পারবো। তো তখন বলা হয় যে 500 কিছুই না, জাস্ট একটুখানি হয়তো 100 মিটারও নিয়ে যাবে কিনা সন্দেহ, ওইটুকুই হয় 500। তো যাই হোক, আমাদের যেহেতু করার ইচ্ছে, আমার খুব ইচ্ছে ছিল এটা অনেকদিন ধরে করা, আমি 500,000 রুপিস পে করি। বাট করার পর দেখি মানে সেটা হয়তো হার্ডলি আমার বাড়ির সিঁড়ি দিয়ে নেমে 2 পা এগোনো কিনা সন্দেহ, মানে জাস্ট বিকজ ইট ইস অ্যান এটিভি, মানে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে জিনিসটা শেষ হয়ে গেল। তো তখন মনে হলো যে বাবা, এটার জন্য মাত্র 1000 টাকা দিলাম, খুবই গায়ে লাগে। যাই হোক, তো মানে আপনাদের কাছে যদি পর্যাপ্ত সময় থাকে এবং পর্যাপ্ত খরচ আপনারা করতে পারেন, তাহলেই এই জিনিসগুলো আমার মনে হয় এনজয় করা সম্ভব। বাকি আমরা যখন রিসর্টে ফিরে আসি, রাত্রিবেলা একটা এই কালচারাল ফাংশন অর্গানাইজ করা হয়, যেখানে গান হচ্ছিল, নাচ হচ্ছিল। তো আমরা কিছুক্ষণ ওটা দেখি, তারপরে দেখে 9টার সময় আমরা ডিনার করে আস্তে আস্তে শুয়ে পড়ি। তো এইসব বিভিন্ন কারণে আমাদের মনে হয়েছে যে এই স্যামসাং ডিউন্সে স্টে করার যে ব্যাপারটা, বা এই যে ডেজার্টে স্টে করার যে ব্যাপারটা, বা এই ওভারঅল ডেজার্ট অ্যাক্টিভিটিস, এটা সাংঘাতিক রকমের ওভাররেটেড এবং ওভার প্রাইসড। তো আমি কিন্তু আপনাদের খাবার আইটেমও খুব লিমিটেড, মানে ওনারা যা প্রোভাইড করবেন আপনারা সেটাই পাবেন, যেহেতু এটা ডেজার্টের মধ্যে। তো এখানে আপনার কিন্তু খাবার চয়েস কিন্তু খুবই লিমিটেড থাকবে, মানে ম্যাক্সিমাম আপনার কাছে কোনো চয়েস নেই, যেটা আপনাকে প্রোভাইড করা হবে সেটাই আপনার পক্ষে দেওয়া হবে আর কি। মানে আর কিছু থাকবে না আলাদা করে, মানে আমি যে মেনু কার্ড থেকে কিছু অর্ডার করছি সেরকম কোনো কনসেপ্ট নেই এখানে। এনাদের ফিক্সড মেনু এবং ওটাই আপনাকে প্রোভাইড করা হবে। হ্যাঁ, এটা লোকাল ফুড, মানে রাজস্থানি থালি হিসেবে যেটা মানে ওরা দিচ্ছে, সেটাই সকালবেলাও যেমন আমরা খুব লাইট ব্রেকফাস্ট করি, বাট খাবারটা কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই ভালো। তো আমি এটাই একটা জিনিস বলবো, কালকে সন্ধ্যাবেলা যেমন আমাদের খুব খিদে পেয়েছিল, অন্য জায়গায় হয় কি হোটেল বা রিসর্টে আপনি একটা টেলিকমে ফোন করে বলতে পারেন আমাকে এই খাবার দিয়ে যান, যেটা আপনি পরে পে করে দেন। এখানে সেই ব্যবস্থাটাও নেই। কমপ্লিমেন্টারি আপনাকে হালকা একটু পকোড়া এবং 1-2 কাপ চা দেওয়া হবে, এবং আপনাকে তারাই স্যাটিসফাইড থাকতে হবে। এক্সট্রা আপনি কোনো কিছু অর্ডার করতে পারবেন না। আর হ্যাঁ, কিছু চিপস বা ড্রিঙ্কস আছে, বিয়ার আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, সোডা আছে, জলের বোতল আছে, বাট তার সাংঘাতিক দাম। তখন আপনার মনে হবে যে জল না খেলেই ভালো। তো যাই হোক, এই ওভারঅল এই জিনিসটা নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স। তো জয়সলমের এলে আমি আর স্যামসাং ডিউন্সে স্টে করবো না, আমি সিটিতে থাকতেই প্রেফার করবো এবং সিটি ঘুরতেই প্রেফার করবো।